প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই আমি মাসুদুল হাসান রনি। আপনারা জানেন 1971 সালের ডিসেম্বরে ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেছিল। দুদেশের সম্পর্ক শুধু গত 55 বছর বা 54 বছরের নয়, দুদেশের জনগণের শত বছরের সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনের ইতিহাস রয়েছে। কিন্তু গত দেড় দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, 5ই আগস্টের পর সেই সম্পর্কের অবনতি হয়েছে। অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা প্রক্রিয়া বন্ধ। দুদেশের জনসাধারণ পর্যায়ে সম্পর্কের একটা অবনতি আমরা লক্ষ্য করেছি। এর পেছনে দায়ী কি শুধু রাজনীতি? দায় কি এড়াতে পারে মূলধারার গণমাধ্যমগুলো? এই কথা সত্য, গত 8 মাসে দুদেশের জনগণের সম্পর্কের অবনতির পেছনে সোশ্যাল মিডিয়া ও কিছু কিছু গণমাধ্যম এ দায় এড়াতে পারে না। আজ আমরা এ বিষয়ে কথা বলবো। আমার সাথে আছেন দুই বাংলার সুপরিচিত মুখ, সাংবাদিক, প্রথম কলকাতার সম্পাদক সুব্রত আচার্য এবং বরাবরের মতন আমার সাথে আছেন সাংবাদিক কলামিস্ট মঞ্জুর এহসান চৌধুরী। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। প্রথমেই সুব্রত আচার্য, আপনার কাছে জানতে চাইছি, গত 5ই আগস্টের পর ভারত বাংলাদেশ দুদেশের সম্পর্কে ভালো যাচ্ছে না। রাজনৈতিক অর্থনৈতিক টানাপোড়েন চলছে। অন্যদিকে কিছু কিছু মিডিয়া গুজব, অপতথ্য ছড়িয়ে দুদেশেই বিদ্বেষ বাড়িয়েছে। এই কথা সত্য। গত 54 বছরে এরকম তিক্ততা দুই দেশের মানুষ কখনোই দেখেনি। এইসব কেন দুদেশের সম্পর্কের উন্নয়নে কি বাধাগ্রস্ত করবে? এতে লাভ হচ্ছে কার? রনি ভাই, আপনাকে এবং শ্রদ্ধেয় সাংবাদিক ভাইকেও আমার পক্ষ থেকে এবং ভারতের পুরো মিডিয়া মহল এবং আমি যে গণমাধ্যমটিতে এই মুহূর্তে রয়েছি তাদের দর্শকদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা এবং সবার প্রতি আমার শুভ কামনা রইল। রনি ভাই, আপনি যে ইন্ট্রোটা দিয়েছেন সেই ইন্ট্রোর মধ্যে একটি কথা আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই ইন্ট্রোর অংশের একটি আমার মূল্যায়ন শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, আপনি বলেছেন যে গত 15 বছরে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একটি উচ্চ মাত্রায় পৌঁছে গিয়েছিল, এটি দাবি করা হয়েছে। কিন্তু 5 আগস্টের পর এই সম্পর্কের যে আমরা দৃশ্যমানতা সেটা আমরা পরিষ্কার হতে দেখেছি। এটা বলতে দ্বিধা নেই। আমি বারবার বলি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক অনস্বীকার্য বাস্তবতা, এটা বলার কোনো জায়গা নেই। 1947, 1971 এবং এরপর জলে, স্থলে, অন্তরিক্ষে, ভালোবাসায়, দুর্যোগে সবসময় যে কোনো বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত এবং বাংলাদেশকে আমরা দেখেছি যে একসঙ্গে চলার জন্য। তো হঠাৎ করে এই 15 বছরের এত উচ্চ মার্গে সম্পর্ক পৌঁছে যাওয়ার পর, এই 5 আগস্টের পর তলানিতে যাওয়ার প্রধানতম কারণ, যেটি আমি সবসময় বলি, যে দুই দেশের রাষ্ট্রযন্ত্রের মধ্যে, শাসক শ্রেণীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠা, এবং সেটি হয়তো বৃহৎ অংশের জনগণের মতের সঙ্গে কোথাও গিয়ে অমিল ছিল, এবং বারবার বারবার ভারতকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা জনগণের কাছে, বিশেষ করে বাংলাদেশের তৎকালীন শাসক দল, যেটি ভারত সরাসরি করেছে সেটিও যেরকম ভাবে মিসপ্রেজেন্টেশন হয়েছে, আবার ভারত করেনি সেটাকেও অতিমাত্রায় দেখানো হয়েছে। সুতরাং এই যে ভারতের প্রতি যে সাধারণ মানুষের প্রকৃত ধারণা পাওয়ার কথা ছিল, সেখানে আমি বলবো দুই দেশের শাসক সমানভাবেই দায়ী। এটা 5 আগস্টের পর বিষয়টি দৃশ্যমান হয়েছে যে 15 বছরে কতটা উচ্চতায়
পৌঁছে গিয়েছিল এবং সেটা দৃশ্যমান হয়েছে। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। দেখুন, রনি ভাই, আপনি আমার দীর্ঘদিনের পুরনো কলিগ, সাংবাদিক হ্যাঁ, কলিগ। কলিগ। আমি বাংলাদেশের কি প্রথম সারির গণমাধ্যমে, আপনিও সেখানে ছিলেন, আমি তার সঙ্গে যুক্ত ছিলাম। স্বাভাবিকভাবেই ভারত এবং বাংলাদেশের মধ্যে এই এই যে জনমানুষের সম্পর্ক, তার প্রধান সেতু গণমাধ্যম। এবং এটা বলতে দ্বিধা নাই, ভারতের গণমাধ্যমের প্রতি বাংলাদেশের অধিকাংশ মানুষেরই বিনম্র শ্রদ্ধা আহ রয়েছে। আমি বলবো যে এখনো রয়েছে। সে কারণেই তারা হয়তো একেবারে কোট আনকোট ভারতের কতিপয় মিডিয়ার কাছ কাছ থেকে এই যে গত 8 মাস ধরে যে কথা বা যে তথ্য পরিবেশন হয়ে আসছে, সেটা তারা কোথাও গিয়ে মনে প্রাণে আহত হয়েছেন। এবং এটা তো বলতে দ্বিধা নেই, বাংলাদেশের গণমাধ্যমে কাজ করার সুবাদেই প্রায় আমিও 25 বছর কাজ করি, যে আমরা যারা কলকাতা বা ভারতকে সার্ভ করি রোজ বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধি হয়ে, তাদের থেকেও বিশ্বাসযোগ্য আহ, ছিল। উম, আমি নাম করেই বলছি, আহ, আনন্দবাজার পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, হিন্দু, এনডিটিভি, এই সংবাদপত্র গণমাধ্যমকে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের গণমাধ্যম, আমরা যারা একেবারে মাঠ পর্যায়ে সাংবাদিক, তাদের থেকেও বেশি বিশ্বাসযোগ্য হিসেবে বাংলাদেশের মানুষ দেখেন। স্বাভাবিকভাবেই সেই দেশের কোনো কোনো গণমাধ্যম এই ধরনের তথ্য, আমি বলবো না একেবারেই যে সবটা অপতথ্য, আমি সেটা বলবো না, এই ধরনের তথ্য অনেক ক্ষেত্রে যাচাই বাছাই না করে, বা আমরা কি হয়, সাংবাদিকতার ইথিক্স, জার্নালিজমের ইথিক্স, যে আমরা পক্ষ বিপক্ষের বক্তব্য নিয়ে আমাদের সংবাদ করতে হয়। সেই আমি শুধুমাত্র, আমি যখন এক পক্ষের কথা বলবো তখন সেটি এক পেশে হয়ে যাবে। আমাকে অবশ্যই যার বিরুদ্ধে বা যাকে নিয়ে আমি খবর করছি বা মন্তব্য করছি, তার একটা বক্তব্য কিন্তু অনিবার্য রাখা হয়ে উচিত। পড়ে। আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে কমিউনিকেশন গ্যাপ। এবং এটা বলতে দ্বিধা নেই, এটা আমি খুবই শ্রদ্ধার সঙ্গে বলতে চাই। আমি জানি এই কথা বলার পর অনেক ভারতীয় গণমাধ্যমের আমার প্রতিনিধি, আমার সঙ্গে যারা কাজ করেন বা আমাকে যারা চেনেন, তারা আমার আমার প্রতি কোনো কারণে ক্রুদ্ধ হতে পারেন এই কারণে, কিন্তু সত্যিকার অর্থে সত্যিটা বলার অভ্যেস। কি করবো, আমার মর্যাগত, আমি সাদাকে সাদা, কালোকে কালো বলি। আসলে অনেক সময় এই স্রোতের মধ্য দিয়ে, এই যে একটা উত্থান পতনের মধ্য দিয়ে অনেকে বিশেষজ্ঞ হতে চাচ্ছেন, বিশেষজ্ঞ। তারা ভাবছেন যে বাংলাদেশ নিয়ে এই ডামাডোলের মধ্যে কিছু বললে আমি রাতারাতি বাংলাদেশ এক্সপার্ট হয়ে যাব। আপনি আপনি জানেন যে গতকালকে যখন আপনি আমাকে এই প্রস্তাব দেন, আমি কতটা বিবেচনা করেছি যে আমি কি বলবো এবং আমার এই দুই দেশের সম্পর্ক নিয়ে কি বলার। এবং এটা আপনাকে রনি ভাই একেবারে পরিষ্কার করে বলছি, অফিসিয়াল রেকর্ড। আমি কিন্তু উম, আমি যে গণমাধ্যমে কাজ করি, আমি নাম নিচ্ছি না, এছাড়া আমার যে গণমাধ্যমটি রয়েছে, এর বাইরে কিন্তু আমি তৃতীয় কোনো মিডিয়ায় বা না, গণমাধ্যমে আমি কিন্তু স্ক্রিন শেয়ার করিনি। এই প্রথম আপনার সঙ্গে আমার এই স্ক্রিন শেয়ারিং হচ্ছে। ধন্যবাদ, কৃতজ্ঞতা হ্যাঁ, আপনাকে আমাদের সাথে এই প্রথম আপনার সঙ্গে আমার স্ক্রিন শেয়ার হচ্ছে, এবং সে কারণে আমি বললাম যে আমি খুবই সিলেক্টিভ। আমি 25 বছর বাংলাদেশের গণমাধ্যমে কাজ করে আমি বলতেই পারতাম যে আমি বাংলাদেশ এক্সপার্ট, কিন্তু না, আমি বাংলাদেশ এক্সপার্ট হয়ে উঠিনি। এক্সপার্ট হতে গেলে যে সমস্ত অনুষঙ্গ বা যে সমস্ত কাজ, যে সমস্ত করতে হয়, সেগুলো আমার নেই। আমি চারণ সাংবাদিক, আমি ঘুরে বেড়ানোর সাংবাদিক। আমি প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি, বাংলাদেশের প্রচুর গণমানুষের সঙ্গে কথা বলেছি, ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে গেছি, বিভিন্ন রাজনৈতিক ইভেন্টে গেছি, রাষ্ট্রীয় ইভেন্টে গেছি, বিভিন্ন ঝড় জলোচ্ছ্বাস, বন্যা। ভালো লাগা, বিভিন্ন জাতীয় উৎসবে পার্টিসিপেট করেছি। অভিজ্ঞতার আলোকে বলেছি, আমি বাংলাদেশ এক্সপার্ট নই, বিশেষজ্ঞ নই। আমি সেই এক্সপার্ট অভিজ্ঞতার এই যে আমার অভিজ্ঞতার আলোকে বলছি যে কেউ কেউ বা ভারতের অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে বাংলাদেশ বিশেষজ্ঞ হয়ে উঠেছেন, তাদের বাংলাদেশ সম্পর্কে ধারণাই নেই। বাংলাদেশে কতগুলো জেলা রয়েছে, বাংলাদেশের মূল গণমাধ্যম
কতগুলো রয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চরিত্র কি, তাদের তাদের বেসিক কাঠামো কি, বাংলাদেশের ইতিহাস সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই। সুতরাং তারা এই মুহূর্তে এক্সপার্ট হয়ে বাংলাদেশের সম্পর্কে কথা বললে স্বাভাবিকভাবেই এই তথ্যের অপপ্রলাপ হবে। আর এ কারণেই আমি বলবো যে ভারতের মিডিয়ার একটি অংশের প্রতি মানুষের একটা, বাংলাদেশের মানুষের একটি ক্ষোভ, একটি বিক্ষোভ, একটা ভুল ধারণা, একটা রীতিমতো ভাবে একটা পাহাড় সম আকার ধারণ করেছে। এবং এটি কিন্তু সামগ্রিকভাবে, ওই যে আমি বলেছি যে 15 বছরের যে আমরা যে সম্পর্ক আমরা বলি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল, এবং সেটি 5 আগস্টের, গত বছর 5 আগস্টের পর আমরা সেই সম্পর্কের কতটা গভীরতা ছিল বা কতটা আমরা সম্পর্কের ভিত্তি ছিল সেটার কিন্তু দৃশ্যমান হয়েছে। এবং এইটা কিন্তু আমাদেরকে আরো অনেকদিন দেখতে হবে, এবং আমাদের এখন এই মুহূর্তে এই সংস্কার প্রয়োজন। শুধুমাত্র বাংলাদেশের আমি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বলতে চাই না, বাংলাদেশে যেমন আমরা এইসব বিষয়ে আপনার সাথে আরো কথা বলবো। আহ, আমি একটু মঞ্জুর হাসান চৌধুরীর কাছে আসতে চাচ্ছি। সুব্রত আচার্য বলছিলেন সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের যে ভূমিকা, দুদিকেই তারা বিভিন্নভাবেই যাচাই বাছাই না করে রিপোর্ট করার কারণে দু দেশের সম্পর্কের জনগণের সব মধ্যে একটা বিদ্বেষমূলক বা মনোভাব আমরা গড়ে উঠতে দেখেছি। যাই হোক, সম্পর্কের এই তিক্ততা, বিদ্বেষ রুখতে দুদেশের মূলধারার মিডিয়া কি পেরেছে যথাযথ ভূমিকা রাখতে? কেন ব্যর্থ হয়েছে? আপনার কি ধারণা? ধন্যবাদ রনি। আর সুব্রত আচার্য, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন, এবং খুব ফলপ্রসূ একটা আলাপ হবে বলে আমরা মনে করছি। আমার একটা জিনিস প্রথমে জানানো দরকার, সেই জিনিসটা হচ্ছে যে ভারতের বা পশ্চিমবঙ্গের যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া বলা হয়, এই মিডিয়াগুলোকে কিন্তু আমরা প্রতিদিন দেখি, আমরা দেখতে পাই। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনারা কি আমাদের মিডিয়াগুলো দেখতে পান? আমার মনে হয় না। মানে এই যে আকাশ সংস্কৃতির স্বাধীনতা আপনাদের নাই, কিন্তু আমাদের আছে। সে কারণে আমরা কিন্তু এই যত রকম অপপ্রচার, গুজব, এগুলো আমরা সবসময় দেখে আসছি। এবং আর আমাদের যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু আমরা যা বলছি বা আমাদের মিডিয়াতে যা হচ্ছে, সেগুলো কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছাতে পারছি না। মানে ভারতের জনগণের কাছে পৌঁছাচ্ছে না, বা পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষের কাছে পৌঁছাচ্ছে না, যেহেতু আমাদের মিডিয়াগুলো বেশিরভাগই বাংলা। এই বাংলা মিডিয়াগুলো আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন না, কোন রকম ইউটিউব বা এইসব মাধ্যমে আপনাদের দেখতে হয়। তো এই ক্ষেত্রে আমরা ঘরে ঘরে যেরকম আপনাদের মিডিয়াগুলোকে দেখি, যে মিডিয়াগুলোর কথা আপনি বললেন, যে যারা প্রচারের সঙ্গে অপপ্রচারে ব্যস্ত, সেগুলো কিন্তু আমরা সরাসরি দেখছি। আর এছাড়া যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে বর্তমান ভারতের সরকার, বিজেপি সরকার এবং সরকারি দলের মানুষজন, যারা লোকজন আছেন, রাজনীতি করেন যারা, তারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে একটা জঙ্গি সরকার প্রধান, জঙ্গিবাদের সরকার প্রধান বলে বারবার প্রচার করছেন। ইভেন আপনাদের পশ্চিমবঙ্গের কথা বলে শুভেন্দু অধিকারী, উনি বরাবরই হুমকিসুলভ কথা বলেন বাংলাদেশ নিয়ে। আমাদের বাংলাদেশের যেসব সরকারি পর্যায়ে মানুষ আছে, সরকারি তো দল নাই এখন, এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারি পর্যায় থেকে কোনো প্রকার অসদাচরণ করা হয় না ভারত সম্পর্কে। অথচ ভারতের সরকারি দলের নেতারা কিন্তু এক ধরনের আমাদের প্রতি কটূক্তি করছে, হুমকি দিচ্ছে। এসব হুমকিগুলো আমাদের জনগণ কিন্তু দেখতে পাচ্ছে, যেহেতু আপনাদের মিডিয়া আমাদের কাছে সরাসরি দেখতে পাই আমরা, সাধারণ মানুষ, একটা গ্রামের মানুষও দেখতে পায়। এতে করে হচ্ছে কি, বাংলাদেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ভারতের সম্পর্কে বিরূপ একটা ধারণা শক্তভাবে দানা বাঁধছে। আরেকটি জায়গা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের স্বৈরাচার সরকার 15টা বছর 16টা বছর যে অত্যাচার করে যখন পলায়ন করে গেল কিন্তু ভারতে। ভারত আশ্রয় দিল মোদী সরকার, আশ্রয় আছে বিজেপির, আমরা তো সেটাই মনে করি। এবং এই আশ্রয়ে থাকার অবস্থায় তিনি ওখান থেকে নানা রকম
অডিও বার্তায় আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে অস্থিতিশীল করার হুমকি প্রদান করছে প্রতিনিয়ত প্রতিনিয়ত। সপ্তাহে তো একটা দুটো করে আমরা শুনি তার বক্তব্যগুলো, এবং এগুলো তো এটা অনেকে করার বলছেন, জনাব মঞ্জুর আহসান চৌধুরী, আমি একটু ইন্টারাপ্ট করি, এগুলো তো ভারতও বিরক্ত, ভারতের সরকার না, বিরক্ত, আমি আপনার প্রকাশ ঘরে করছে। থাকি, না না না, এটা এটা না, এভাবে এভাবে এটা তো বললে তো একদম হবে না। আমি ব্যক্তিগত পর্যায়ে না না না, আমি সাবেক আপনার প্রধানমন্ত্রী ঘরে কি থেকে বলছেন না বলছেন, এটা একদম ভারত সরকারের তো আসলে এখানে কিছু করার নেই। তার একটা সেল ফোন আছে, সেল ফোন থেকে সে তার দেশের বা তার বাইরের কর্মীদের সাথে যোগাযোগ করছে, এগুলা ভাইরাল তারাই করছেন, তারাই ফাঁস করছেন কথাগুলো তাদের কারণে। কথাগুলো তো হুমকির বিষয়টা হ্যাঁ, তো সেটা তো আলাদা, তাই হুমকি না? দিচ্ছেন আপনি শেখ যদি হাসিনা ওখান বা থেকে অন্য হুমকি দেন, এটা। এইটা আমার করো ওইটা প্রশ্ন করো, ছিল তোমরা আপনাকে, আরো দলবদ্ধভাবে আসো, সেগুলো তো ঠিক না। এহসান ভাই, যেহেতু উনি এই মুহূর্তে পরিপ্রেক্ষিতটা বললেন, তো আমার দায়িত্ব পড়ে যে এই দুটো বিষয় নিয়ে হ্যাঁ, আমারও আপনি একটা বলতে পারেন, ব্যাখ্যা, অবশ্যই অবজারভেশন। আপনি হ্যাঁ, আমি দেন। আমি খুব ছোট্ট করে বলবো। আমি বারবার বলি যে রাষ্ট্র কারা চালান? রাষ্ট্র চালান নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকার রাজনৈতিক প্রতিনিধি। তাদের একটি রাজনৈতিক অভিমুখ, তাদের একটি রাজনৈতিক মূল্যায়ন থাকবে, রয়েছে। আপনি যেটা বলছিলেন যে এই এই সরকারি দল এবং শুভেন্দু অধিকারীর কথা এবং বিজেপির কথা, দেখুন, আপনি রাজনীতি, যারা আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক কিংবা জামাত আসুক, প্রত্যেকেরই রাজনৈতিকভাবে তাদের একটি দৃষ্টিকোণ থাকবে, এবং তারা কোনভাবে ভারতকে ডিল করবে, কোনভাবে চায়নাকে ডিল করবে, কোনভাবে পাকিস্তানকে ডিল করবে, ইউএসএ কে ডিল করবে, সেটা কিন্তু তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে। জনগণের সবটা কি জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে হয়? আপনি একজন বর্ষিয়ান সাংবাদিক, আপনার কাছে আমি প্রশ্ন করবো না, এটা আপনিও জানেন আমিও জানি, সবসময় জনগণের মতামতের ভিত্তির উপরে কিন্তু এই এই- আপনি এটা আপনার হয়। এটা হলো এক ধরনের ক্যাশ করা। আচ্ছা, হ্যাঁ, সেটাই। সুতরাং আপনি আর রাজনীতিকরা সবসময় যে কোনো ফাঁকফোকর পেলে তারা সেটাকে তাদের ভোটের বাক্সে ফেলা যায় কিনা এবং সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগানো যায় কিনা, এটা রাজনীতিবিদদেরই কাজ, এবং সেটা রাজনীতিবিদরা করবেন। সুতরাং শুভেন্দু অধিকারী ডক্টর মোহাম্মদ ইউনূসকে জঙ্গি বললেন কিংবা উনি সাধু বললেন, এটা আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা খুব আপেক্ষিক আমাদের ভারতের ভারতীয় মানুষের কাছ থেকে। হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে নিশ্চয়ই এই এই মনে লাগার মতো বিষয় আছে, এবং তাতে কি হচ্ছে আপনি যেটা বললেন যে তাতে ওই রাজনৈতিক দল বা ওই ব্যক্তির প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি, আখেরে লস কিন্তু তার হচ্ছে। সুতরাং এই দায়িত্বটা তাকে নিজেই নিতে হবে। মানে মন উনি হয়তো লোকাল ভোট পাওয়ার জন্য হয়তো তিনি এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন, কিন্তু আখেরে অন্য জায়গা থেকে অন্য জনসমর্থনের ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়ছে। দুই, আপনি বললেন যে আহ শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় রয়েছে বা আশ্রয় দিয়েছে। দেখুন, এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয়। মানে আপনাকে কোন দেশের, আপনার যদি বলা হয় এর আগে যখন সরকার ছিল তখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা কোথায় গিয়ে কোনো না কোনো দেশে আশ্রিত রয়েছেন। আপনি বিএনপির সিনিয়র লিডার তারেক রহমান, উনি এখন কোথায় থাকেন? উনি ইউরোপে থাকেন, লন্ডনে থাকেন। তো স্বাভাবিক লন্ডন সরকার তাকে আশ্রয় দিয়েছেন কিনা? আশ্রয় দেয়াটা, আপনি এখন বিপদে পড়েছেন, আপনি এখন বাংলাদেশে নেই, কানাডায় রয়েছেন, আপনি তো রয়েছেন। সুতরাং আশ্রয় দেওয়াটা কিন্তু মানে বিতর্কিত কোনো বিষয় নয়। মানে আশ্রয় দেওয়াটা কিন্তু অন্যায় নয়, এটা কিন্তু ধর্ম। বিপদে পড়লে সবাই সবাইকে আশ্রয় দেবে। আপনি এখন ভারতে আসলে আপনাকে আশ্রয় দেবে না? নিশ্চয়ই আপনার ভারত সরকার মনে করলে আপনাকেও আশ্রয় দেবে। এটা এটা গেল মঞ্জুর, এক ধরনের, এটা আচ্ছা, কিন্তু আমি আমরা জাস্টিফাই করছি না। এটা অনেক বড় তর্ক, আশ্রয় এবং রনি ভাই, ফেরত আরেকটা এই দেওয়া। কথাটা, আরেকটা ওই যে যেটা বলছিলেন, আপনি যেটা বলছেন সোশ্যাল মিডিয়াতে এবং আমি সেই শেখ জায়গাটা হাসিনার আসছি যে বিভিন্ন আমি আপনার কাছে বিবৃতি। ওই প্রশ্নটা রাখতে চাই। দুই দেশের মূলধারা মিডিয়া এই যে তিক্ততা, বিদ্বেষ রুখতে কি তারা সমর্থ হচ্ছে, না ব্যর্থতার কেন হচ্ছে? এই ব্যর্থতার কারণটা কি? এটা আপনার আপনি কাছে, কি আমাকে আপনি কি আপনার কি আমাকে আপনার প্রশ্ন কাছে করলেন? একই করছেন, একই করছেন? আচ্ছা, এটার প্রধান কারণ হচ্ছে যে আহ, গণমাধ্যমগুলো আহ, গণমাধ্যমগুলো আমার জানি কেন মনে হয়, কারণ আমি কিন্তু আমার একটা কিউরিওসিটি যে আমি গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যম নিয়ে কাজ এই নিজে থেকেই অনেক আগে থেকেই আমার গণমাধ্যমের দিকে তাকিয়ে থাকা, মানে কোন দেশের গণমাধ্যম কিরকম, তাদের রোল কিরকম ভাবে প্লে করে পলিটিক্যালি, বা তারা কতটা আধুনিক হতে পেরেছে,
এইগুলো করতে এটা আমার ভালো লাগা, এটা ভেতর থেকে, মানে কোনো অন্য কোনো উদ্দেশ্য না। তা আমি দেখেছি আমার প্রধানতম কারণ, আমি বিজ্ঞান নিয়ে কথা বলি, আমার প্রধানতম কারণ মনে হচ্ছে যে এই গণমাধ্যমের দুটো ভার্সন এখানে দায়ী, মানে দুটো ভার্সনের কারণে ক্ল্যাশ। একটি হচ্ছে মেইন স্ট্রিম গণমাধ্যম, আমরা সরি, মেইন স্ট্রিম গণমাধ্যম গুলোর যেহেতু ডিজিটাল ভার্সন তৈরি হয়েছে, এবং মেইন স্ট্রিম আপনারা দেখবেন, আপনি হয়তো আপনি নিজে সব অফ এয়ার, মানে আপনি ক্যামেরার পেছনের মানুষ, আপনি জানেন যে যে টেলিভিশনে মেইন স্ক্রিন যা শেয়ার হয়, টেলিভিশনে যা আমরা খবর করি আজ এখনো পর্যন্ত, টেলিভিশনের প্রোডাকশন আর ডিজিটালের প্রোডাকশন কিন্তু আলাদা হচ্ছে। অবশ্যই। ডিজিটালের প্রোডাকশন আলাদা হচ্ছে কারণ ডিজিটালের দর্শকদের রুচি, তাদের স্থায়িত্ব এবং তাদের যে পছন্দের ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনের মধ্যে কিন্তু আহ, অস্থিরতা রয়েছে। কিন্তু টেলিভিশনের দর্শক যারা টেলিভিশন সুইচ করে টেলিভিশনের সামনে বসে থাকেন, যদিও রিমোট ফ্যাক্টরস, কিন্তু তারপরেও ধরুন আপনি নির্দিষ্ট যে টেলিভিশন চ্যানেলে যদি বসে থাকেন, আপনি একটা গোটা টক শো দেখবেন মোটামুটি 80 থেকে 90%, 90% সময় আপনি দেখবেন। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম, ওই টক শোটা যদি ডিজিটালে যায় এবং সেই ডিজিটালে যদি সসি বা চকলেট মার্কা কথাবার্তা না থাকে, উস্কানিমূলক কথাবার্তা না থাকে, তাহলে কিন্তু আপনার ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। এক্ষেত্রে হয়ে গিয়েছে এই কারণটা, আমি বেসিক কারণটি আমি বলছি এবার। এই কারণে হচ্ছে দর্শক ধরে রাখার ফন্দি, আর কিচ্ছু নয়। এটা মানে এই দেশ ভিউজ, তারা ভিউজ এবং সাবস্ক্রাইবার এইসবের জন্য এই কাজটা করে, জার্নালিজমের এথিক্সের বাইরে গিয়ে। তাহলে একদম, এটা আমি বললাম আমি বিজ্ঞান, আমি বললাম যে এটাকে, তার আগে এই উত্তর দেওয়ার আগে আমি একটু বিজ্ঞান নিয়ে কথা বলবো। বিজ্ঞানটাই হচ্ছে যে টেলিভিশন দর্শকদের মাইন্ড রিড করে এই বিজ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে খুব খুব সচেতন ভাবে। এক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও অনেক ক্ষেত্রে কাজ করছে, এবং ওই যে পছন্দ সরকারি দল বা শাসক দল, বা যে দল সেন্ট্রালে ক্ষমতায় আছে বা স্টেটে ক্ষমতায় আছে, সেই দলের মনোপুত আহ, খবর পরিবেশন করা, এগুলো ফ্যাক্টরস এক এক করে কাজ করে। সুতরাং এগুলো এগুলো ওই যে আপনি বললেন যে দীর্ঘ, এটা নিয়ে একটা সেমিনার হতে পারে, 2-3 দিনের একটি মানে উৎসব হতে আলোচনা পারে, সেমিনার। কিন্তু হুম। কিন্তু এই মুহূর্তে যদি আমি সরল রেখায় কথা বলি, যা হচ্ছে এটা মানসিক এবং সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমার মনে হয় একটা এটা বড় বড় বাধা তৈরি প্রতিবন্ধকতা। করছে। এই প্রতিবন্ধক মুহূর্তে এটা থাকে। জরুরি যে আগে আমাদের এই মানসিকতা পরিবর্তন করা, যে আমরা দর্শকদের, ডিজিটালের দর্শকদের আমরা এক ধরনের দিচ্ছি, একই প্ল্যাটফর্মে টেলিভিশনে আমরা ওরকম দিচ্ছি। এই যে কনফ্লিক্ট, আমি মেইন স্ট্রিম, এই জন্য আমি ভাইকে বললাম যে মেইন স্ট্রিম গণমাধ্যম আর ডিজিটাল, ওই একই মেইন স্ট্রিমের ডিজিটাল ভার্সন দেখবেন আকাশ আর কুসুম পার্থক্য হয়ে গিয়েছে। তো এবং সুতরাং আমরা এইটা দেখি একটা বড় তারা ফ্যাক্টর। বিভিন্ন কার্ড যেগুলো করছে, খুব চটকদার কিছু কথা বলে এক ধরনের জনপ্রিয়তা বা ভিউজ বাড়ানোর জন্য কার্ডগুলো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে দিচ্ছে। এটা আসলে মানুষ ক্ষতি যে করছে যেরকম ভাবে ধরুন, আ- রনি ভাই একদমই সত্যি, আমি কার্ড নয় শুধু, আপনি হেডলাইনের সঙ্গে ভেতরে কোনো কিছু মিল পাবেন না। হ্যাঁ, এই যে আপনি আমরা অনেকের আপনি বক্তব্য, আপনি যে বক্তব্য দিচ্ছেন, দেখা যাবে এইটা প্রচারের পর এখান থেকে কেউ কাট করে এমন হয়তো আপনাকে বাংলাদেশের দালালও বলে দেবে যে দালালি করে। এটা এর তো আগে আপনি এটা তো দালাল খেতাব পেয়েছেন, আমরা দেখেছি। এর আগে, এটা তো কমন। আমি গতকালকেও আমি যা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের হ্যাঁ, আমি ওই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর আসবো, বৈঠক আমরা নিয়ে, সর্বশেষ ওই বিষয়টা আসবো। হ্যাঁ ওগুলো নিয়ে কন্টেন্ট করেছি, আচ্ছা, সেখানেও আমার আমাকে আমার একটা একরকম জিনিস ভাবে জানার বলেছে। একটু দরকার আছে, একটু আচ্ছা, একটু যেন মঞ্জুর আমাকে হাসান সুযোগ চৌধুরী। দেওয়া হয়। আমি একটা জিনিস জানতে চাই জনাব সুব্রত আচার্যর কাছে, সেটা হচ্ছে যে আপনার একটা কন্টেন্ট দেখলাম যে 27 রোজার দিনের একটা কন্টেন্ট আমরা দেখলাম আর কি। 2023 সালে বাংলাদেশ থেকে ভারতের 21,20,000 পর্যটক ভারত ভ্রমণ করেছে। 2024 সালের আগস্ট পর্যন্ত 12,90,000 বাংলাদেশি পর্যটক ভারত ভ্রমণ করেছে। এই আগস্টের পর থেকে ভারতীয় সরকার বাংলাদেশের ভিসা সীমিতকরণ করলো। প্রথমে তো দিলই না, তারপরে চিকিৎসার নাম করে দেওয়া। আপনি কি জানেন যে বাংলাদেশের থেকে ভারতে ভিসা নেওয়ার জন্য প্রথমে 50,000 টাকা করে নেওয়া হয়েছে, তারপরে শেষে এখনো 10,000 টাকা হলে ভিসা দেওয়ার একটা পদ্ধতি হচ্ছে। এটা আসলে এই যে আমার আমার ধারণা, মঞ্জুর হাসান আমি আমি চৌধুরী, কথাটা এটা শেষ করতে, সরকার বা রনি আমাকে দূতাবাসের কথাটা কোনো। শেষ করতে, আমার প্রশ্নই আসেনি। আমি বলতেছি যে
এই যে বাংলাদেশি পর্যটক গেল না এবার ঈদে, আপনার যে কন্টেন্টটা দেখলাম যে মানে বিভিন্ন দোকান চেঞ্জ হয়ে গেছে, রেস্টুরেন্ট এখন কাপড়ের দোকান হয়ে গেছে, এই যে জিনিসটা হচ্ছে, এই ক্ষেত্রে আপনার কলকাতার মানুষদের সরাসরি প্রতিক্রিয়াটা কি? বাংলাদেশের মানুষ কেন যেতে পারছে না? তাতে তো বাংলাদেশের মানুষের কোনো দোষ নেই, বাংলাদেশের মানুষ তো নিশ্চয়ই যেতে চায়, কিন্তু যেতে পারছে না, তো সেটা তো আপনাদেরই সরকারের কারণে। তো আপনাদের জনগণের, আপনাদের সরকারের প্রতি এই যে তাদের লোকসান হলো বা তারা যে ব্যবসা পরিবর্তন করছে, এতে কি প্রতিক্রিয়া আছে সেইটা একটু শুনতে চাই। আচ্ছা, প্রথমত হচ্ছে আহ, আমি প্রথম প্রশ্নটির কথা বলবো যে এটা নিঃসন্দেহে বাংলাদেশ বাংলাদেশি পর্যটক নির্ভর গোটা ব্যবসায়ী, ভারতের যে ব্যবসা গোটা ব্যবসায় কার্যত প্রায় পর্যটক রিলেটেড ব্যবসা প্রায় 90% নেই এখন। ভারত বাংলাদেশের মধ্যে শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক, এই এই যে আপনার বিভিন্ন পণ্য, সেটা স্বাভাবিক রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে অনেকটা বেশি বেড়েছে, ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে বেশি। কিন্তু পরিবহন ব্যবস্থা, যেমন ঢাকা কলকাতা, কলকাতা রুটের বাস প্রায় তলানিতে, প্রায় প্রতিদিন 24-25টা করে বাস যেত, সেখানে এখন 2-3টে যাচ্ছে। মৈত্রী, মিতালি, বন্ধন, 3টে আন্তর্জাতিক ট্রেন বন্ধ রয়েছে। ফ্লাইট, ঢাকা কলকাতার মধ্যে ফ্লাইট, চট্টগ্রামের মধ্যে ফ্লাইট প্রায় তলানিতে, মানে আপনাকে বাইনোকুলার দিয়ে খুঁজতে হবে কোথায় কি অবস্থা। ঠিক আছে, এগুলো এগুলো বাস্তবতা, এগুলো আপনাকে কোনোভাবেই কোনো দেশই অস্বীকার করতে পারবে না। এটা ভারতের রাষ্ট্র কাঠামোর সঙ্গে যারা রয়েছেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর সঙ্গে জানেন, তাদের কাছে এভরি নোটস রয়েছে যে কি পরিমাণ রোজ আসতো যেত এবং সেই পরিমাণে কি ইম্প্যাক্ট। এবার আসি যে কলকাতার, এখানেও দু ধরনের প্রতিক্রিয়া আমি পেয়েছি। সবটা হয়তো স্ক্রিনে সবটা দেওয়া সম্ভব হয় না সাংবাদিকতা করার কারণে, কারণ ওই যে ইথিক্স এর জায়গা থেকে তো অনেক সময় অনেক কিছু সবটা সবটা তো খোলাখুলি করা যায় না। সেটা সেক্ষেত্রে দু ধরনের প্রতিক্রিয়া আছে। তবে অঞ্চল ভেদে এটা আরেকটু এলাবোরেট করলে যে এই ভারতের অভ্যন্তরে বাংলাদেশি পর্যটক নির্ভর কতগুলো জায়গা আছে, সেটা কিন্তু গোটা কলকাতাকে প্রতিনিধিত্ব করে না। এটা সত্যিকার অর্থে এটা অনিবার্য। বিশেষ করে মধ্য কলকাতার কিছু অংশ, সেটা সরাসরি 80% বাংলাদেশি পর্যটক নির্ভর। আপনি একটু হেডরুমটা। হ্যাঁ, দক্ষিণ ভারতের যেমন হচ্ছে কিছু চেন্নাই, মেডিকেল সেক্টর। ব্যাঙ্গালোর। হ্যাঁ, দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর, চেন্নাই, এক্ষেত্রে যারা এই আপনার মেডিকেল ট্যুরিজম, চিকিৎসার জন্য সেক্ষেত্রে আসে। তাদের, হ্যাঁ হ্যাঁ, তাদের কাছে তাদের ইম্প্যাক্ট। দিল্লিতে দিল্লিতে থেকে, দিল্লিতে আপনি জানেন দিল্লি শহরে পুরনো ওল্ড দিল্লিতে এই বাংলাদেশি যে হোটেল পাড়া, সেখানেও একটা ইম্প্যাক্ট পড়েছে, যদি আমি সে বিষয়ে নিয়ে খবর করতে পারিনি। আপনি ইম্প্যাক্ট পড়েছে। দার্জিলিং আপনি করেছেন, আপনি দার্জিলিং দার্জিলিং। করেছি, দার্জিলিং এ 5-10% ইম্প্যাক্ট পড়েছে। আমাদের এখানে পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্র সৈকত, সেখানে ইম্প্যাক্ট পড়েছে। ইম্প্যাক্ট পড়েছে, কিন্তু সেটা যে সবকিছু মিলিয়ে ভারতের মোট অর্থনীতিতে অর্থনীতির সেটার ওপর, প্রভাব ওটা কিন্তু একেবারে খুব ন্যানো, বেশি না। মানে না, একদমই ন্যানো। এটা ন্যারো। এটা একদমই খুবই এটা রাজ্য, খুবই পশ্চিমবঙ্গের রাজ্যে কিছুটা, মধ্য না, কলকাতায় পশ্চিমবঙ্গের রাজ্যে, রনি ভাই, মধ্য পশ্চিমবঙ্গের কলকাতা। রাজ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে মোটামুটি পড়েছে। আপনি সেটা মধ্য কলকাতা, কিন্তু টোটাল পশ্চিমবঙ্গে না। টোটাল আমি সামগ্রিক নয়, আমার কাছে না যতটুকু সামগ্রিক ডেটা নয়, আছে সামগ্রিক নয়, পড়েছে। এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, যেমন উত্তর বনগাঁ। 24 পরগনা, হ্যাঁ, উত্তর 24 পরগনা, বনগাঁ, যশোর রোড ধরে একটা বড় একটা চেইন থাকতো, কারণ বাস আসতো। এই বাসগুলো প্রথমে বাসের প্যাসেঞ্জার তুলতো, সেখানে কোনো জায়গায় চায়ের দোকানে চা খেত, কোনো জায়গায় হয়তো কাপড় কিনতো। মাঝখানে কলকাতা আস্তে আস্তে অনেকগুলো ফ্যাক্টরস ছিল, রুট ছিল, নামতো, কোথাও গিয়ে তারা হয়তো টয়লেট করতো, সেখানে তাকে টাকা দিতে হতো। এই যে এই চেন ব্রেক হয়ে গেছে। আবার আপনি নদিয়া গেদে সীমান্ত দিয়ে আসতো বাংলাদেশের লোকেরা, আবার উত্তরবঙ্গের কয়েকটি জেলা আছে। এইভাবে করে আপনি সামগ্রিকভাবে যদি বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। আপনি সবগুলো বাদ দিলে যদি বলেন, তাহলে পশ্চিমবঙ্গই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমি গোটা ভারতের কথা বলবো না। এটা না, কলকাতার মানুষের দৃষ্টিভঙ্গিও তো এখন ওই যে মিডিয়ার মতো করেই, যে দুটো ভাগে বিভক্ত। একটি ভাগ তারা সরাসরি মনে করেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হোক, আবার অন্য একটি ভাগ
তারা মনে করেন যে ওই যে আপনি যেটা বললেন যে শুভেন্দু অধিকারী বা আমাদের এখানকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে তারা দেখেন, এটা তো ভাই সত্যিকার অর্থে সেটি আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো কথা বলবো না, এই কারণেই আমি এই মোটামুটি এই কমিটমেন্ট নিয়ে বলেছি। কিন্তু আমি নিজেও বলি একজন ওয়াচডগ হিসেবে, বাংলাদেশের কারণটা আমি অন্যভাবে আপনি এর মধ্যে কারণ আছে যে কেন ভারত ভারতকে জুজু করা হচ্ছে, কিন্তু এটা তো সত্যি। এটা আসলে ভোটের ভারতকে রাজনীতি বিষয়, পুরাটাই ভোটের রাজনীতি। ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে প্লেস করা হয়েছে এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ, আগে সেটা হয়তো 20 থেকে 30% ছিল, এখন তো আমার ধারণা 80% মানুষ বাংলাদেশের ভারত বিদ্বেষী এবং ভারতের নামই শুনতে পারেন না। তো এই এই এবং খুবই তাদের যা দুঃখজনক, আমরা আসলে এই বিষয়গুলো আরো ইলাবোরেট ভাবে হ্যাঁ, কথা বিভিন্ন দাবি বিভিন্ন রাখে। তাদের যে স্টেটমেন্ট গুলো আসছে গণমাধ্যমে, সমাজ মাধ্যমে, সবটা হয়তো সত্য নয় এবং সবটা মেকি বানানো নয়। তাতে করে সাধারণ মানুষের, ভারতীয় সাধারণ মানুষের মধ্যে তো ইম্প্যাক্ট পড়বে। তো স্বাভাবিকভাবে এইটা ইম্প্যাক্টটাও যেমন বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশি নাগরিকদের মনে পড়েছে, একই রকম ভাবে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের এই ধরনের প্রতিক্রিয়া ক্রিয়ার কারণে ভারতীয় সাধারণ মানুষের মধ্যেও পড়েছে, যারা রাজনীতির নয় ছয় বোঝে না, যারা কূটনৈতিক এই মারপ্যাচ বোঝে না, তারা বোঝে এই স্বাভাবিক সম্পর্ক এই মানুষগুলোর মনে কিন্তু রেখাপাত করেছে। তো হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে আপনি এটা রনি ভাইয়ের উত্তর অনেকগুলোই আমি দিয়ে দিলাম যে এইসব বিষয় নিয়ে অনেক কথা বলা যাবে, লম্বা আলোচনা করা যাবে, যেহেতু আমাদের একটা সময়ের একটা সীমাবদ্ধতা আছে। ছোট ছোট করে অনেকগুলো প্রশ্ন ছিল, কিন্তু আসলে সময়ের কারণে অনেকগুলোই করা যাবে না। আমরা আজকের আলোচনায় এই প্রত্যাপন বন্দি প্রত্যাপন চুক্তি নিয়ে কথা বলবো না। আজকে আমরা শেখ হাসিনা ফেরত আসবে কি আসবে না সেই বিষয়ে যাবো না। এইগুলি করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। আহ, ছোট্ট করে আমি দুটো কোশ্চেন দুজনকে, একই কোশ্চেন দুজনের কাছে রাখতে চাই। প্রথম কোশ্চেনটা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এই বার্তায় আমরা কি আশাবাদ ব্যক্ত করতে পারি দুদেশ পূর্বের মতন স্বাভাবিক সম্পর্কে ফিরে আসবে? মঞ্জুর হাসান চৌধুরী, একই কোশ্চেন সুব্রত আচার্যর কাছেও থাকবে, আপনি একটু শুরুতে একটু বলেন। স্বাভাবিক সম্পর্কে আসতে আমার মনে হয় যে দুদেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক হওয়া খুবই জরুরি। আমরা বৈঠক নিয়ে কথা বলছি। বাংলাদেশের পক্ষ থেকে অনেকবার অনুরোধ জানানো হয়েছে ভারতের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করার জন্য। অনুরোধগুলো উপেক্ষিত হয়েছে। এবার বিমস্টেকের সাইড লাইনে বৈঠক হওয়ার মতন একটা কথা শোনা যাচ্ছে, তাও নিশ্চিতভাবে বলা যায় না। তবে যদি বৈঠক হয় তাহলে আমার মনে হয় যে আহ, কথা না বললে তো কোনো সমস্যার সমাধান হবে না। কথা বলতে হবে, আলোচনা করতে হবে। এটা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। কারণ আমাদের মনে রাখতে হবে, ভারত বাংলাদেশ সবচেয়ে নিকটতম একটা প্রতিবেশী রাষ্ট্র এবং দুজনেরই দুজনকে প্রয়োজন। ভারতকেও বাংলাদেশের তার তার নিজের স্বার্থে দরকার, বাংলাদেশেও বাংলাদেশের স্বার্থে ভারতকে দরকার। সুতরাং এই দুটো দেশের মধ্যে একটা আলোচনার মাধ্যমে একটা সুনির্দিষ্টভাবে একটা সমঝোতায় আসা উচিত। এভাবে চলতে থাকলে কারোর জন্যই এটা মঙ্গলকর নয় আমার মনে হয়। আচ্ছা, জনাব সুব্রত আচার্য, একই বিষয় আপনার কাছে। মঞ্জু ভাইয়ের সঙ্গে আমি 100% সহমত যে যে কোনো সম্পর্কের উত্থান পতন থাকবে, খুব স্বাভাবিক বিষয়। এবং সেই সম্পর্কের ক্ষেত্রে যে প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো তৃতীয় চতুর্থ মাধ্যম না হয়ে বরং সরাসরি আলোচনার টেবিলে দুই দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের আলোচনা উঠে আসলে আমার মনে হয় অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা তো এই মুহূর্তে দুই দেশের রাষ্ট্র যারা চালান তাদের কানে তৃতীয় চতুর্থ মাধ্যম দিয়ে সব খবর পৌঁছচ্ছে। আমার মনে হয় সরাসরি গেলে এখানে রাগ অভিমান আহ দুঃখ কষ্ট শেয়ার করার অনেকটা জায়গা তৈরি হবে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ওই আমি মঞ্জুর ভাইয়ের সঙ্গে সহমত যে আমাদের পারস্পরিকভাবে নিজেদের স্বার্থেই প্রয়োজন, উপেক্ষা করার এক চুল জায়গাও আমাদের নেই। আমরা যদি উপেক্ষা করে চলি, সেটা ভারত বা বাংলাদেশ যে দলই হোক, যে পক্ষই হোক, তাহলে আখেরে ক্ষতি কিন্তু তাদেরই হবে বড়, সেটা একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারি আমি। আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই, ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে হোক আর যেভাবে হোক, এই একটা দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকটা হওয়া খুবই জরুরি। আপনাদের দুজনের কাছ থেকে আমরা শুনলাম, দুজনকে আমি আমাদের এই ছোট্ট আলোচনায়
অনেক বৃহৎ বিষয় নিয়ে কথা বলার ছিল, কিন্তু আলোচনায় আসলে এত সময় সীমাবদ্ধতায় আসলে আলোচনাটা বেশি দূরে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। আপনাদের দর্শকদের আপনাদের দুজন আপনাদের দুজনকেও এবং আমাদের যারা দেখছেন, আমাদের স্ক্রিন শেয়ার যারা উপভোগ করছেন, তাদের প্রতিও আমার গভীর শ্রদ্ধা। ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করার আগে বলতে চাই, দুদেশের সম্পর্কের উন্নয়নের জন্য বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ যেমন দরকার, একইভাবে ভারতের জন্য দরকার। কারণ বাংলাদেশ ঘিরে তার নিরাপত্তার বিষয় আছে, তার ব্যবসা বাণিজ্য আছে, তার বিনিয়োগ আছে, ভূ রাজনীতির আছে। সবগুলো ক্ষেত্রে যদি বাংলাদেশ তার সহযোগী না হয় বা সহযোগিতা না করে, তাহলে সেগুলো ভারতের জন্য যেমন জটিলতা তৈরি করবে, একইভাবে বাংলাদেশের জটিলতা বাড়বে। এই বাস্তবতার আলোকেই পর্যবেক্ষকরা মনে করেন বাংলাদেশ ও ভারতের দুই দেশের সরকার প্রধানের উচিত উত্তেজনা প্রশমনে সক্রিয় হওয়া, এবং প্রত্যাশা থাকবে এই আগামী যে সামনে বৈঠকের কথা আমরা শুনছি, দুই দেশের সরকার সকল সমস্যার সমাধানে তারা এই টেবিল বৈঠকে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানগুলো করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।